আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। মিন শাররি মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ইরা, আমি সত্যি ভাগ্যবান তোর মতো একটা বোন পেয়ে, যে প্রত্যেকটা ফজরের ওয়াক্তের পর পর কোরআন তেলাওয়াত করে এই বাড়িটাকে কোরআনের ধ্বনিতে আচ্ছাদিত করে রাখে। আমি আর তোর ভাবি কখনোই ফজর ওয়াক্তের জন্য মোবাইলে অ্যালার্ম দিই না। আমরা জানি তুই ঠিক ঠিক সবার আগে আমাদেরকে ডেকে তুলবি। মাশাআল্লাহ। ভাইয়া, আমি চাই আমরা দুনিয়াতে যেমন সুখে থাকি, পরকালেও যাতে সুখে থাকি। শুধু দুনিয়ার জীবন কি চিরস্থায়ী? আমরা কে কোন সময় মারা যাই সেটা আমরা কেউ জানি না, উপরওয়ালাই ভালো জানেন। কিন্তু আমরা যখন যার যার হায়াত শেষ করব, তখন যাতে সবাই একসাথে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে যেতে পারি, এটা কিন্তু আমাদের হাতে। এরা তুমি এত কিছু কিভাবে পারো বলো তো? কই ভাবি, আমি কি করলাম? এই যে এক ওয়াক্ত নামাজও কাজে দাও না, চাকরি করো, অসহায় মানুষদের পাশে দাঁড়াও, আবার আমাকে বাড়ির কাজেও সাহায্য করো। আমরা তোমাকে কি আগলিয়ে রাখবো? তোমার ভাইয়া আর আমাকে তো তুমি আগলিয়ে রাখো। ও ভাবি, ভালো কথা মনে করেছো। তোমার আগলিয়ে রাখা দিয়ে একটা কথা মনে পড়লো। ভাইয়া কিন্তু গতকাল রাতে মেডিসিন নেয়নি। উনি সেটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে। আড়ালে বললে গিবত হতো, তাই ওনার সামনেই বললাম। কি আকরাম সাহেব, এসব ঠিক? ভুলে গেলে চলবে? একদম একদম ঠিক হয়নি। আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনোই হবে না, ঠিক আছে? ভাইয়া, তোমার আরেকটা ভুল আছে। আবার কি ভুল করলাম? সেদিন ভাবি এত কষ্ট করে রুটি বানাচ্ছিল আর তুমি বিরক্ত হয়ে যাও। সেদিন রেগেছিলে, তাই কিছু বলিনি, কারণ আমি জানি কেউ রেগে থাকলে তাকে কিছু বোঝানো যায় না। ভাবি এত কষ্ট করে রুটি বানাচ্ছিল আর তুমি চেঁচাচ্ছিলে, এটা কি ঠিক? আমি চেঁচাচ্ছিলাম না, মানে এই একটু টোনটা বেড়ে গিয়েছিল আর কি। আমার সেটা ভালো লাগেনি। সেদিন খালা বাড়িতে আসেনি, ভাবির একার হাতে সব কাজ করেছে। তুমি যদি বসে না থেকে ভাবিকে রান্নাঘরে গিয়ে একটু সাহায্য করতে, তোমার সময়টা কাটতো আর তুমিও বিরক্ত হতে না। বুঝেছো? আচ্ছা বাবা, মাপ চাচ্ছি। মা রূপী বোন আমার, দেখেছো আমার মার মধ্যে একদম আমাকে সোজা করে দিচ্ছে। দেখো ভাবি, আমি নাকি ভাইকে সোজা করে দিচ্ছি? মোটেও না, আমার ননদ ওয়ার্ল্ডের বেস্ট ননদ। আচ্ছা, আমি নাস্তা দিয়ে দিই সবাইকে। আচ্ছা ভাবি, ফায়াজ কোথায়? আর কোথায় থাকবে বলো? আবরারদের বাড়িতে। আজকে তো শুক্রবার, আর জানোই তো বৃহস্পতিবার রাত হলে ও বড় সাথে থাকার জন্য তো বায়না করে। ছেলেটা যে কি জেদি হয়েছে। আজ আমি ওকে নিয়ে এসে তারপর তোমাদেরকে নাস্তা দিচ্ছি। তোমার কি মনে হয় বড় আব্বু ওকে নাস্তা না করিয়ে আসতে দেবে? ওর নাস্তা শেষ হোক, তারপর নিয়ে এসো।
দাদু ভাই, আমাদের খাওয়া এবং পান করার শুরুতেই আল্লাহ তাআলার নাম নেওয়া আদব বা সুন্নত। যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হয়। আর খাওয়ার আগে বিসমিল্লাহ বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদু ভাই, আমি তো মাঝে মাঝে ভুলে যাই বিসমিল্লাহ বলতে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখনই স্মরণে আসবে তখনই বলতে হবে বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। এর অর্থ হচ্ছে খাওয়ার শুরুতে এবং শেষে আল্লাহর নামে। দাদু ভাই, এটা তো তোমার মনে থাকবে, তাই না? না তো দাদু ভাই, আমার তো মনে থাকবে না, আমি তো এখনই ভুলে গিয়েছি। ঠিক আছে, মনে না থাকলে তুমি যাওয়ার সময় আমি তোমাকে একটা কাগজে লিখে দিব, তুমি মেমোরাইজ করে ফেলবে। ঠিক আছে, এখন তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। আর মজা হয়েছে। তোমরা খাবার শুরু করে দিয়েছো? তাহলে আমরা পরে আসি। না ঠিক আছে, মাত্র তো শুরু করলাম। মর্জিনাকে নিয়ে এসেছো, কি ব্যাপার মর্জিনা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনার দয় ভালো আছি খালু। আমি তো অনেক বছর আপনার এখানে কাজ করছি। আমার মেয়ের লেখাপড়ার জন্য আপনারা অনেক সহযোগিতা করছেন। আমার মেয়ের ভালো চাকরি, ভালো বেতন, সবকিছু আপনাদের রহমত। এখন এনে আইসি আমি, আমার মেয়ের 15 তারিখে বিয়া। তাই আমি চাই ভাইজানরে নিয়ে আপনারা পুরো পরিবার আইবেন। অবশ্যই যাব। তা তোমার মেয়ের জামাই কি করে? আমার মেয়ের জামাই আর মেয়ে একই সাথে ইঞ্জিনিয়ার পড়তো। আমি চাই খালু, অভিভাবক হিসাবে আপনি আমার মেয়ের বিয়েতে কন্যাদান করেন। অবশ্যই করব মর্জিনা, তোমার মেয়ের বিয়ের সব খরচ আমার। তুমি আমার ছেলেকে বড় করেছো, আমার স্ত্রীর কাজের সহযোগিতা করেছো, আমার পুরো পরিবারকে দেখে রেখেছো। আমরা তো মানুষকে টাকা পয়সা দিই শুধু চলার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে শারীরিক শ্রমের মূল্য কোটি টাকা দিয়েও পরিশোধ করা যায় না। তুমি মনে করো না যে বিয়ের খরচ দিয়ে আমি তোমার কোনো উপকার করছি, এটা আমার কর্তব্য। আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন শুধু নিজের কল্যাণের জন্যই নয়, আল্লাহর অন্য সৃষ্টির কল্যাণের জন্য যাতে ব্যবহার করতে পারি। আমার পিএস তোমার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে খালু। খালু, আমি চাই আল্লাহ আপনার পুরো পরিবারের যেন সবসময় এভাবে হাসি খুশি রাখে। খালু, সবাই দেখতেছি, ভাইজান রেসে দেখতেছি না, ও ঘুমাচ্ছে। ও তো 10টার আগে উঠেই না। বয়স কম তো, বয়সের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাইব। আমিও তাই চাই। আবার মা, মর্জিনাকে নিয়ে আমাদের সাথে নাস্তা খেতে বসো। খালু, আমি তো আবার আপনাদের সাথে? এইটা তুমি কি বললা মর্জিনা? তুমি যখন এই বাড়িতে কাজ করতে তখন আমাদের সাথে বসেই নাস্তা করতে, ভুলে গেলা? না খালু, ভুলি নাই, মনে আছে। বসো। যাও। স্যার, স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তোর ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলবো, মানে এইভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তোর এখন তো আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা? আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেব। স্যার, এই বিষয়ে কি আপনার স্যারের সাথে আলাপ হয়েছে? বলার প্রয়োজন মনে করিনি, আর বললে আমাকে এমনিও দিয়ে দিত বাবা। বেসিক্যালি আমার ইউনিভার্সিটি জুনিয়র একটা ইভেন্ট করছে, সেখানে 10 লাখ টাকা প্রয়োজন। আমি ভাবছি কোম্পানির আমি স্পন্সর করে দিই।
রুম খোলা না থাকলে কানে রুমটা একটু খুলে দেন। সরি স্যার, স্যার ওসমান স্যারকে না জানিয়ে আমি আপনাকে টাকা দিতে পারবো না, সরি। মন তুর্য, সে কখন থেকে স্যার করতেছিস কেন? হ্যাঁ ম্যান, আমরা কাজিন, আপন খালাতো ভাই। দেখ, আজকে এখন এই প্রফেশনাল বিহেভিয়ারটা ছাড়, কান্দি টু গেটে করে তাহলে খুব দরকার হবে। দেখ ভাই, কোনোভাবেই সম্ভব না। খালু আমাকে সরাসরি বলেছে তোর যদি কখনো ক্যাশ লাগে আমি যেন উনাকে জানাই, এরপরে দেই। তোর খালুই তো আমাকে বলেছে আমার কখনো ক্যাশ প্রয়োজন হলে আমি যেন তোর কাছে আসি, সে টাকাটা নিয়ে যাই। তাহলে আমি খালুকে কল দিই, শিওর হই। আরে বাবা, কি প্রয়োজন? না, আমাদের তো বয়স হয়েছে, তাই না? স্কুলে তো পড়ি না যে কথা কথা বাবাকে ফোন দিতে হবে। দেখ ভাই, আমি তোর বাবার চাকরি করি, মানে তুই আমার বস না, আমার বস খালু মানে তোর বাবা। বুঝো, মার্ক মাই ওয়ার্ড, আমি যখন বস হবো সবাই তোর চাকরি খাবো। ভাই তুই বস হ, তুই সেদিন আমার চাকরি খাস, কোনো সমস্যা নেই, প্লিজ রাগ করিস না ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি স্যারের হুকুম পালন করতেছি, পারবো না বস। যেহেতু তুই আমার বাবার এমপ্লয়ি, জানার প্রয়োজন মনে করেছিলাম, জানালাম, কিন্তু সুন্দরভাবে বলে কাজ হচ্ছে না, তো আমি নিজেই নিয়ে নিচ্ছি। এই আবরার, আবরার, কাজটা তুই ঠিক করলি না। আমার বাপের কোম্পানি, আমি জানি কোনটা ঠিক কোনটা বেঠে। বাবার বলার প্রয়োজন নেই, কালকে যেখান থেকে ক্যাশ নিচ্ছে ওখানে রেখে দেবেন। আম্মু, আম্মু, এই আম্মু, আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলে কেন? ওটা ধোয়া ছিল না, তাই ধুতে দিয়েছি। আম্মু, ওটা ধোয়া ছিল। আমি ভেবেছিলাম ওটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা, একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিস, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দেব না। বাবা তো আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে। বিয়ে হয় আবার খিলখিল করে হাসছিস। লজ্জা শরম কিছুই নাই, তুই এই বিয়ে না করে দিবি। কেন? ওমা, আগে পড়াশোনা শেষ করবি তারপর বিয়ে। আম্মু, তুমি সবসময় এই কথাটা না ঠিকই বলো, কিন্তু যখন তোমার রাগ উঠে তখন বলো তোর বাবার রিটায়ারমেন্ট হয়েছে, তোর বড় ভাই সংসার চালাচ্ছে, তোর জন্য বিয়ে করতে পারছে না। এসব কথা শোনার থেকে ভালো আমি বিয়েটা করে ফেলি। শুন, আমি এসব কথা তোকে এমনি এমনি বলি। আমি চাই না যে তুই আমার মতো পিছিয়ে যাস, আর বিয়ে করে যাতে চলে না যাস এই জন্য। না, আমি তো বিয়ে করে চলেই যাব। যেখানে মা মেয়েকে এত কথা শোনে সেখানে তো থাকা যায় না। তোকে আমি বিয়ে হতে দিলে তো আগে অনার্স শেষ করবি তারপর বিয়ে। একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। গতকাল রাতে আমি পাত্রকে না বলে দিচ্ছি। তোমার মা আমার সঙ্গে যে কথা বলা বন্ধ করেছে সেটা যেন সে থামিয়ে দেয়। কিন্তু বাবা, এত ভালো পাত্র না করে দিলে যে? আসলে আমি বহু বছর ধরে সবকিছুতে আমার মতামত চাপিয়ে দিয়েছি। এখন আমি রিটায়ারমেন্টে অনেক ভাবনা চিন্তা করার সময় পাবো। আমার উপলব্ধি হলো যে তোমরাই সঠিক, তাই আমি না করে দিয়েছি। তোর মাকে বলিস এসব নিয়ে যেন চিন্তা না করে। কি? তোর আব্বা মনে হচ্ছে বদলে গেল। ইস, এই লোকটাকে সারাটা জীবন আমি ভয় পেয়েছি, কত কষ্ট করেছি। আজীবনই আমি ভয় ভয়েছিলাম, যতই ঝগড়া হোক
তারপরে সবসময় আমাকে আগ বাড়িয়ে কথা বলতে হয়েছে, আমার দোষ না থাকা সত্ত্বেও। আর আজকে প্রথম তোর বাবা আমার মতামত গ্রহণ করেছে। মা, তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ? ইমোশনাল হবো কেন? আসলে সারা জীবন কষ্ট করেছি তো, আজকে প্রথম মনে হলো আমি অনেক সুখী আছি, অনেক ভালো আছি। রিটায়ারমেন্টের পরে তোর বাবা মনে হয় বদলে যেতে শুরু করেছে, খেয়াল করছিস? হ্যাঁ মা, রিটায়ারমেন্টের পর বাবা আসলে অনেক বদলে গেছে। এখন আর স্বৈর শাসকদের মতো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন না। আবরার, বসো। আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টস। তোমার তো পিকচার দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? ও সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে আসো, ওই টপিক নিয়ে কথা বলতে আসো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আবরার, তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তুকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? বদিন, সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছিলাম। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে আমাদের সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য না। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে, কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। আল্লাহ না করুক এমন কিছু একটা হোক, আমি চাই না। আর কাউকে কিছু না বলে তুমি 10 লাখ টাকা একটা শো স্পন্সর করে দিলে, হ্যাঁ? 10 লাখ টাকা উড়িয়ে দিলে। আমার সবকিছুতে তোমার এত প্রবলেম কেন? তুমি কেন চাও আমি তোমার মতো পুরো সবকিছু করি? আমি ইন্ডিভিজুয়াল, রাইট? আমি তো আমার মতো করে করবো না। এটা তুমি বলতে পারো না, এটা বলতে পারো। আমি চেয়েছিলাম তুমি বিবিএ করে এমবিএ করো, কিন্তু তুমি আমাকে বললে তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাও। আমি আপত্তি করিনি। তুমি ফটোগ্রাফিতে অনেক সিরিয়াস ছিলে, আমি ফটোগ্রাফি করতে দিয়েছি। এটা তুমি বলতে পারো। বলতে পারি না, বিকজ সমস্ত আমার। তুমি আসলে বড় হয়েছো কিন্তু ইম্যাচিউর, অনেক বেশি আবেগী, একপাক্ষিক, সব দোষ অন্যদেরকে চাপিয়ে দিচ্ছ। এরকম করে চললে তোমার ক্ষতি হবে। তুমি আমার একমাত্র সন্তান, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি চাই তুমি অনেক বড় হও, সবাই তোমাকে মন থেকে ভালোবাসো। কালকে তুমি তুর্যকে সরি বলে দিস। তুর্যকে সরি, আমি এটাকে কি বলে জানো? ইগো। জানো, আজাজিল ছিল ফেরেশতাদের সর্দার। আমাদের আদম আলাইহিস সালামকে সে শ্রেষ্ঠ হিসাবে মেনে নেয়নি এবং সেজদা করেনি। তার মনে একটা ইগো ছিল, এই ইগোর কারণে সে শয়তান, চিরস্থায়ী জাহান্নাম। তুর্য তোমার থেকে বয়সে বড়, আর অবস্থানে বড়াই করো না। আল্লাহ যদি চায় যে কাউকে যে কারো অবস্থান থেকে নামিয়ে দিতে পারে। বুঝেছ? জি বাবা, বুঝেছি, সবকিছু বুঝেছি।
তাহলে কালকে তুর্যকে সরি। আর একটা কথা, এতবার বলার পরেও নামাজটা ঠিক মতো আদায় কর। আজকে শুক্রবার ছিল, জুম্মার সালাত আদায় করো, জুম্মা নিয়মিত হও, জুম্মা ত্যাগ করো। আমি তাহলে আসি। আবরার, তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, বুঝছো? জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি কিছু টাকা। সূর্য বলছে ও টাকাটা নিতে দেবে না, এটা নিয়ে ওর সাথে কথাটা ঠিক হচ্ছে, ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? হ্যাঁ। তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করার? নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছ। আহা, এই দাঁড়ানো না, সে দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমিও লাইফ নিয়ে সিরিয়াস। আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আচ্ছা এখন বলো, কাল কি তুমি আমার সাথে বাইরে খেতে যাচ্ছ? কোথায়? এক কাজ করে সুন্দর একটা লাঞ্চ রিজার্ভ করে কি নাকি? না, আমরা স্ট্রিট ফুড অথবা কোনো রোড সাইড রেস্টুরেন্টে খেতে গেলাম। আমি কেডিং। মানে বুঝলাম না, তুমি না এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু আমাদের বংশের একদম বিপরীত হয়েছে। ওইখানে খেতে গেলে কি হবে? পেট খারাপ হবে। আমি গ্যারান্টি দিচ্ছি কিছু হবে না। আচ্ছা দেখা যাবে না তো, জানাবো তোমাকে। এসো না, তোমার ফ্রেন্ড আছে না ক্যাথি? ও সিঙ্গেল? না, সিঙ্গেল না, তবে সিঙ্গেল থাকলেও তোমার জন্য কিছু করতাম না। কেন? কারণ তোমার প্যারা খেয়ে আমার ফ্রেন্ড বেকা হয়ে যেত। You mean to say I'm toxic? হ্যাঁ, I'm toxic? আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তুমি বলো কালকে তুমি আমার সাথে যাচ্ছ কিনা? নেভার। কেন যাবো তোমার সাথে? তোমার সাথে কোথাও যাচ্ছি না, ভেবেছিলাম যে তোমার এখানে আসলে আমার মুখটা ঠিক হবে। আমার ভুল ছিল, এখানে আসেও ঠিক হয়নি। আরে বাবা, তোমার সাথে কথা বলাই না মুশকিল। আচ্ছা শোনো, তুর্য ভাইকে প্লিজ কিছু বলো না, বিষয়টা আর জটিল করো না প্লিজ। আরে চলে যাচ্ছ, কাকে কি বোঝায়? আরে আবরার ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া ভাইয়া, লিপি কি হয়েছে? আবরার ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার? তুই আমাদের বাসায় আয়, ভিতরে আয়। না, ভিতরে যাবো না। মিনিট ভিতরে যত কথা বলবো সাথে। আর তুমি তো জানোই যে আবার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য।
একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শেখে। তবে একটা কথা বহু বছর ধরে আমি তোমাকে বলিনি, আজকে বলি। হচ্ছে আর কখনো বলবো না। দেখো, স্ত্রীকে সেবা করা সুন্নত, তার প্রশংসা করা সুন্নত। তুমি কি চাও না আমি সুন্নত আদায় করি? তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। করবো করবো বলে করা হচ্ছে না।